আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আসলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিষয়টা আসলেই বেশ মানে বেশ ডার্ক একটা জায়গা থেকে উঠে আসা। একদম। আমাদের হাতেই খুব সাধারণ একটা সোর্স মেটেরিয়াল আছে আজকে, মাত্র কয়েক লাইনের একটা ছোট্ট ডকুমেন্ট যার নাম হচ্ছে cut.docx। প্রথম দেখায় কিন্তু মনে হতে পারে এটা খুব সাদামাটা একটা কবিতা। হ্যাঁ, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এর ভেতরে আস্ত একটা থ্রিলার মুভির প্লট লুকিয়ে আছে। অথবা বলা যায় একটা নিদারুণ সাইকোলজিক্যাল ড্রামা। ঠিক, এটা এমন একটা গল্প যা কোনো এক নাম না জানা ট্র্যাজিক নায়িকার জীবনের একদম আদ্যপান্ত তুলে ধরেছে। তবে আজকে আমরা গতানুগতিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যাব না। না, বরং চলুন গল্পের একেবারে শেষ দৃশ্যটা দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কথা যদি ভাবা হয়, ঘরের মাঝখানে একটা ভীষণ দামি আর নরম বিছানা। আর সেই বিছানার উপর পড়ে আছে একটা পরিত্যক্ত লাশ। দৃশ্যটা কতটা ভয়ঙ্কর! চারিদিকে ছড়ানো সাদা বকের পালক, আর তাতে লেগে আছে বাসি রক্তের দাগ। ঠিক এই দৃশ্যটা থেকে যদি আমরা পেছনের দিকে হাঁটি, তাহলেই দেখতে পাব কিভাবে একটা আস্ত জীবন কিভাবে এই মর্মান্তিক পরিণতিতে এসে পৌঁছল। শুরুতেই এই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের আইডিয়াটা কিন্তু দারুণ, কারণ এই ছোট্ট সাহিত্যকর্মটির সবচেয়ে বড় শক্তিই হল এর কাঠামো। ঠিক বলেছেন। এটি পড়লে মনেই হয় না যে আমরা কোনো কবিতা পড়ছি, মনে হয় যেন কোনো ঝানু পরিচালকের লেখা একটা সিনেমার স্ক্রিপ্ট পড়ছি। আর এর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো ওই কাট শব্দটার ব্যবহার। একদম। চলচ্চিত্রে কাট মানে তো একটা দৃশ্যের সমাপ্তি, কিন্তু এখানে এই কাট শব্দটা একটা রূপক বা মেটাফার হিসেবে কাজ করছে। এটি যেন একটা নির্মম কাঁচি, যা মানুষের জীবনের এক একটা অধ্যায়কে নির্দয়ভাবে ছেঁটে ফেলছে। একটা মানুষের উচ্চাকাঙ্ক্ষা, সাফল্যের পেছনে অন্ধের মতো ছুটে চলা, আর দিন শেষে চূড়ান্ত শূন্যতা। রাইট। এই পুরো জার্নিটাকে এই কাট শব্দটা দিয়ে এমনভাবে ভাগ করা হয়েছে যা আক্ষরিক অর্থেই সাইকোলজিক্যাল দিক থেকে একটা বড়সড় ধাক্কা দেয়। আর এই ধাক্কাটা কিন্তু গল্পের একেবারে শুরু থেকেই শুরু হয়। চলুন সেই বিলাসবহুল ফ্ল্যাটের লাশটা থেকে ফ্ল্যাশব্যাক করে একেবারে শুরুর দৃশ্যে ফিরে যাই আমরা। প্রথম স্তবক, যেখানে মেয়েটির শৈশবের কথা বলা হচ্ছে। লাইনগুলো এমন: ছেলেবেলা থেকেই অন্যরকম, সময় তার কাছে সবসময় কম, আরও দ্রুত দৌড়াতে চায় মন। বিষয়টা একটু ভাবলে কতটা অদ্ভুত লাগে। সাধারণত শৈশব মানে কি? অফুরন্ত সময়, মাঠে খেলাধুলা, কোনো তাড়া নেই। কিন্তু এই বাচ্চা মেয়েটার ভেতরে শুরু থেকেই একটা অস্বাভাবিক অস্থিরতা কাজ করছে। তার কাছে মনে হচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে। আধুনিক যুগে আমরা যাকে ওই যে হাসেল কালচার বলি, হ্যাঁ, সারাক্ষণ প্রোডাক্টিভ থাকার যে উন্মাদনা, সেই উন্মাদনাটা একটা ছোট্ট শিশুর ভেতরে ভর করলে বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা যেন তারই একটা প্রতিচ্ছবি। এই জায়গাটাতেই মনস্তাত্ত্বের একটা খুব পরিচিত বিষয় চলে আসে। ওই ডেস্টিনেশন ফ্যালাসির বিষয়টা। একদম তাই। ডেস্টিনেশন ফ্যালাসি, মানুষের মনের এমন একটা ফাঁদ যেখানে মানুষ ভাবে, আমি যখন ওই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাব, কেবল তখনই আমি সুখী হব। এই মেয়েটির ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। তার এই আরও দ্রুত দৌড়াতে চাওয়ার পেছনে একটা অকালপক্ষ উচ্চাকাঙ্ক্ষা কাজ করছে। সে বর্তমানের কোনো আনন্দ উপভোগ করছে না, কারণ তার চোখ কেবলই ভবিষ্যতের দিকে। আর সেই লক্ষ্যটা কি? কবিতার পরের লাইনেই সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। নিজেকে নক্ষত্র কল্পনা করে আকাশে লক্ষ্য স্থির। এই নক্ষত্র বা স্টার হওয়ার রূপকটা কিন্তু খুব অদ্ভুত। হ্যাঁ, কারণ আমরা দূর থেকে নক্ষত্র দেখি, তা আলো দেয়, চিকচিক করে, কিন্তু বাস্তবে একটা নক্ষত্রের ভেতরটা কেমন? সেটা অনবরত জ্বলতে থাকা একটা গ্যাসের পিণ্ড, যার চারপাশে মাইলের পর মাইল শুধু শূন্যতা আর অন্ধকার। ঠিক। মেয়েটি যখন নিজেকে নক্ষত্র হিসেবে কল্পনা করে আকাশের দিকে লক্ষ্য স্থির করছে, সে আসলে নিজের অজান্তেই একটা জ্বলন্ত আর নিঃসঙ্গ ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছে। দাঁড়ান, এই নক্ষত্র হওয়ার রূপকটার সাথে আধুনিক যুগের একটা বড় মিল পাওয়া যায় কিন্তু। সোশ্যাল মিডিয়া বা গ্ল্যামার ওয়ার্ল্ডের কথা বলছেন? হ্যাঁ, আজকাল তো সবাই স্টার হতে চায়, সবাই একটা পারফেক্ট জীবনের ইলিউশন তৈরি করতে ব্যস্ত। কিন্তু এই যে আকাশে লক্ষ্য স্থির করার কথাটা বলা হলো, এর ঠিক পরেই একটা বিশাল ধাক্কা অপেক্ষা করে আছে। প্রথম স্তবকের ঠিক শেষেই আছে সেই অমোঘ শব্দ,
কাট। এই প্রথম কাট শব্দটা এখানে আক্ষরিক অর্থেই একটা জাম্প কাট হিসেবে কাজ করেছে। জাম্প কাটের ব্যাপারটা যদি একটু ভেঙে বলি, ধরুন একটা মুভি চলছে, স্ক্রিনে দেখা যাচ্ছে একটা বাচ্চা মেয়ে দৌড়াচ্ছে। আর চোখের পলক ফেলতে না ফেলতেই পরের ফ্রেমে দেখা গেল সেই মেয়েটা এখন একজন ক্লান্ত প্রাপ্তবয়স্ক নারী। একদম। মাঝখানের ১০-১৫ বছরের সংগ্রাম, বেড়ে ওঠা, তার কান্না বা হাসি, পরিচালক সবকিছু এক নিমেষে মুছে দিলেন। এই কবিতাতেও ঠিক সেটাই ঘটেছে। শৈশবে সেই নক্ষত্র হওয়ার স্বপ্নের পর একটা মাত্র কাট, আর আমরা সরাসরি এসে পড়ি তার যৌবনে। এর মানে হল ওই নক্ষত্র হওয়ার প্রস্তুতির যে দীর্ঘ লড়াই, সেখানে থামার বা দম নেওয়ার কোনো সুযোগই তার ছিল না। সময় যেন তাকে গ্রাস করে নিয়েছে। আর এই দ্বিতীয় দৃশ্যে বা যৌবনে এসে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। লাইনগুলো শুনলেই বোঝা যায়, বলা হচ্ছে যৌবনের হাতে গোনা দিনগুলো কেবলই পালাতে চায়। শৈশবে যেমন তার সময় কম মনে হতো, যৌবনে এসে সেই তারা যেন আরও বহুগুণ বেড়ে গেছে। এরপর বলা হচ্ছে নামের তাগিদে রাত জেগে কাজ করতেই হয়। এই লাইনটা আমাকে খুব ভাবিয়েছে। কেন? এখানে কিন্তু বলা হয়নি যে সে তার কাজের প্রতি প্যাশনেট বা শিল্পের তাগিদে কাজ করছে। বলা হয়েছে নামের তাগিদে বা খ্যাতির জন্য কাজ করছে। নিজের নামটাকে একটা ব্র্যান্ডে পরিণত করার জন্য এই যে রাতের পর রাত জেগে অমানসিক পরিশ্রম করা। এটা বর্তমান যুগের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বা গিগ ইকোনমির একটা খুব অন্ধকার দিক তুলে ধরে। মানুষ যেন আর মানুষ থাকছে না, সে একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে। চমৎকার একটা পয়েন্ট। যখন কেউ নিজের নামটাকে একটা প্রোডাক্ট বা ব্র্যান্ড বানিয়ে ফেলে, তখন তার নিজের সত্তা বলে আর কিছু থাকে না। এই যে রাত জেগে কাজ করার কথা বলা হলো, এটা আসলে এক ধরনের বার্নআউটের দিকে ইঙ্গিত করছে। শারীরিক ও মানসিক ক্লান্তির চরম পর্যায়। কিন্তু মজার ব্যাপার হলো, বাইরের পৃথিবী এই ক্লান্তিটা দেখতে পায় না। তারা কি দেখে? তারা দেখে কবিতার পরের লাইনটা, ছবির পর ছবি, বিস্তর স্বপ্ন, অফুরন্ত আনন্দ। অফুরন্ত আনন্দ। হ্যাঁ, ঠিক এই জায়গাটাতেই আমার খটকা লেগেছে। অফুরন্ত আনন্দ কথাটা কেমন যেন বড্ড মেকি শোনায় না? মনে হয় যেন কোনো পিআর এজেন্সির লিখে দেওয়া একটা প্রেস রিলিজ। ঠিক। ভেতরে ভেতরে মেয়েটার নামের তাগিদে কাজ করতে করতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাইরের দুনিয়াকে সে দেখাচ্ছে যে তার জীবনে কেবলই স্বপ্ন আর অফুরন্ত আনন্দ। এটা সেই ক্লাসিক সোশ্যাল মিডিয়া ফিল্টারের মতো। একদম, যেখানে জীবনের সব অন্ধকার দিকগুলো কেটে ছেটে শুধু একটা হাসিমুখ ফ্রেমবন্দি করে রাখা হয়। আর এই মেকি আনন্দের চূড়ান্ত পরিণতি হিসেবেই আসে পরের লাইন। অতঃপর নায়িকার স্বীকৃতি মিলল। আর এই নায়িকার স্বীকৃতি মেলাটাই হল সেই ডেস্টিনেশন ফ্যালাসির চূড়ান্ত রূপ। শৈশবে সে যে আকাশে লক্ষ্য স্থির করেছিল, অবশেষে সে সেখানে পৌঁছে গেছে। সে এখন একটা নক্ষত্র। সমাজের চোখে সে সফল, তার অনেক নাম, অনেক খ্যাতি। কিন্তু প্রশ্ন হল, এই স্বীকৃতির পর কি হবে? সে কি এবার একটু থামবে, একটু শান্তিতে শ্বাস নেবে? ঠিক যখন মনে হচ্ছে গল্পের একটা হ্যাপি এন্ডিং হতে চলেছে, ঠিক তখনই পরিচালক আবার তার সেই নির্মম কাঁচি চালিয়ে দেন। আসে দ্বিতীয় কাট। উফ, এই দ্বিতীয় কাটের ধাক্কাটা আসলেই সামলানো কঠিন, কারণ এখান থেকেই শুরু হয় আমাদের সেই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের শুরুর দৃশ্যটা। সফলতার চরম শিখর থেকে এক লহমায় এমন এক অন্ধকারে ছুঁড়ে ফেলা হয়, যার জন্য কেউ মোটেও প্রস্তুত থাকে না। আমরা প্রবেশ করি তৃতীয় দৃশ্যে। লাইনটা এমন, দামি ফ্ল্যাটের নরম বিছানায় পরিত্যক্ত লাশ। এই লাইনটা পড়ার পর আক্ষরিক অর্থেই মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। একটু খেয়াল করলেই দেখা যায় এখানে বৈপরীত্যটা কতটা তীব্র। একদিকে দামি ফ্ল্যাট আর নরম বিছানা, যা হলো চূড়ান্ত সাফল্যের, বৃত্তের আর আরামের প্রতীক। আর অন্যদিকে সেই বিছানাতেই পড়ে আছে একটা পরিত্যক্ত লাশ। যে মেয়েটা একটু আগেই নায়িকার স্বীকৃতি পেল, যার চারদিকে এত এত ফ্যান ফলোয়ার থাকার কথা, সে নিজের সবচেয়ে আপন জায়গায় কতটা একা হলে তাকে এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে হয়। এটাই হলো খ্যাতির সবচেয়ে নির্মম ট্র্যাজেডি। যখন কেউ একটা নক্ষত্র হয়ে যায়, মানুষ দূর থেকে তার আলো দেখে মুগ্ধ হয় ঠিকই, কিন্তু কেউ তার উত্তাপ বা কষ্টটা অনুভব করতে কাছে আসে না। এই যে পরিত্যক্ত শব্দটা, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভিড়ের মাঝেও মানুষ কতটা একা হতে পারে।
আর এরপর কবি যে চিত্রকল্পটি ব্যবহার করেছেন তা সত্যি গা ছমছমে একটা ইমেজেরির উদাহরণ। সাদা বকের পালকে বাসি রক্তের দাগ। সাদা বকের পালক এখানে খুব সম্ভবত সেই নরম বিছানার বিলাসবহুল কোনো উপাদানের প্রতীক, যা একই সাথে পবিত্রতা এবং আভিজাত্য বোঝায়। কিন্তু সেই ধবধবে সাদার উপর বাসি রক্তের দাগ, এটা আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকা পচনশীল একটা বাস্তবতাকে সামনে নিয়ে আসে। আমার কাছে এই বাসি শব্দটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে। রক্ত বাসি হয়ে যাওয়া মানে তো মৃত্যুটা অনেক আগেই ঘটেছে। ঠিক, কেউ টেরই পায়নি যে নায়িকার একটা মুভি রিলিজ হলে চারদিকে হইচই পড়ে যায়, যার একটা হাসি মুখ দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকে। সেই নায়িকা তার নিজের ঘরে মরে পড়ে আছে, রক্ত শুকিয়ে বাসি হয়ে গেছে, তবু কেউ তার খোঁজ নিতে আসেনি। এটা একটা পিওর ট্রু ক্রাইম স্টোরির ভাইব দেয়। মনে হয় যেন কোনো ফরেন্সিক এক্সপার্ট একটা ক্রাইম সিনের বর্ণনা দিচ্ছেন। আর এই রহস্যটাকে আরও বাড়িয়ে দেয় পরের লাইনগুলো। সংক্ষিপ্ত পরিচয় সাংকেতিক চিহ্ন রেখে যায়। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। সারা জীবন যে মানুষটা নামের তাগিদে এত হাড়ভাঙা খাটুনি খাটল, মৃত্যুর পর তার পরিচয় হয়ে গেল শুধুই সংক্ষিপ্ত। হয়তো পুলিশের খাতায় একটা ছোট্ট রিপোর্ট কিংবা খবরের কাগজের এক কোণা একটা ছোট কলম। তার সেই গ্ল্যামার, সেই নায়িকার স্বীকৃতি, সবকিছু নিমিষেই অর্থহীন হয়ে গেল। আর এই যে সাংকেতিক চিহ্ন রেখে যাওয়ার কথা বলা হচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেকভাবে ভাবা যায়। এটা কি কোনো সুসাইড নোট, নাকি ঘরের মেঝেতে ভেঙে পড়ে থাকা কোনো কাচের টুকরো, নাকি তার নিজের কোনো না বলা কথা যা সে সারা জীবন কাউকে বোঝাতে পারেনি? আমার তো মনে হয় এই সাংকেতিক চিহ্নগুলো আসলে তার সেই চাপা দেওয়া হাহাকার, যা সে তার অফুরন্ত আনন্দের মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছিল। চারপাশের মানুষজন বা ইন্ডাস্ট্রি কেবল তার স্টার পার্সোনাটাকে চিনত, তার ভেতরের রক্তমাংসের মানুষটাকে কেউ বোঝার চেষ্টাই করেনি। তাই মৃত্যুর আগে সে যদি কোনো মেসেজ রেখেও যায় সাধারণ মানুষের কাছে বা এই নিষ্ঠুর সমাজের কাছে, তা কেবলই একটা দুর্বোধ্য সাংকেতিক চিহ্ন বা কোড হিসেবেই থেকে যায়। আর ঠিক এই রহস্যময় আর দমবন্ধ করা পরিস্থিতির মধ্যেই আসে তৃতীয় কাট। এই কাটটা হলো জীবনের গল্পের চূড়ান্ত জবনিকাপাত। একটা চলমান জীবনের স্পন্দন, যার একটা অতীত ছিল, একটা স্বপ্ন ছিল, তা 1 সেকেন্ডের ভগ্নাংশে চিরতরে স্তব্ধ হয়ে গেল। এবং এই স্তব্ধতার পরেই আসে কবিতার একেবারে শেষ অংশ, অর্থাৎ চতুর্থ দৃশ্য। এই অংশটাকে কিন্তু কোনো জাগতিক দৃশ্য বলা যায় না, বরং এটি একটা মহাজাগতিক বা কসমিক উপসংহার। লাইন দুটো হল, আকাশের বুক চিরে অন্ধকারে এক ফালি রূপালি আলো হারিয়ে গেল। একটু খেয়াল করলে দেখবেন আগের দৃশ্যটা ছিল একটা দামি ফ্ল্যাটের চার দেয়ালের ভেতরে আবদ্ধ, একটা দমবন্ধ করা পরিবেশ। কিন্তু হঠাৎ করেই যেন ক্যামেরাটা প্যান আউট করে বিশাল আকাশের দিকে চলে গেল। এই ক্যানভাসটা অনেক বড়, অনেক শূন্য। আর এই শেষ দৃশ্যটা কিন্তু সরাসরি সেই প্রথম স্তবকের সাথে গিয়ে একটা সার্কেল পূরণ করে। ওই যে প্রথম দৃশ্যে বাচ্চা মেয়েটা নিজেকে নক্ষত্র কল্পনা করে আকাশে লক্ষ্য স্থির করেছিল। হ্যাঁ, সে আসলেই আকাশে পৌঁছেছিল। রূপালী পর্দার আলোতে সে নিজেকে আলোকিত করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? সে এক ফালি রূপালী আলো হয়ে সেই মহাশূন্যের অনন্ত অন্ধকারেই হারিয়ে গেল। ঠিক যেন একটা শুটিং স্টার বা উল্কাপিণ্ড। আমরা যখন আকাশে খসে পড়া তারা দেখি, তখন সেটা খুব উজ্জ্বল মনে হয়, কিন্তু পরক্ষণে তা মহাশূন্যের অতল অন্ধকারে চিরতরে হারিয়ে যায়। একদম নিখুঁত একটা তুলনা। একটা উল্কাপিণ্ড যেমন তীব্র বেগে ছুটে চলে, ক্ষণিকের জন্য আলো ছড়ায়, তারপর পুড়ে ছাই হয়ে যায়, এই মেয়েটির জীবনও ঠিক তেমনই ছিল। সে দ্রুত দৌড়াতে চেয়েছিল, সে জ্বলে উঠেছিল, আর শেষ পর্যন্ত বার্ন আউট হয়ে ছাই হয়ে গেল। এখানে মানব জীবনের একটা বিশাল দার্শনিক দিক খুব সূক্ষ্মভাবে ফুটে উঠেছে। একজন মানুষের সারা জীবনের যত অহংকার, যত সাফল্য, যত উন্মাদনা, মহাকালের এই অসীম প্রেক্ষাপটে তা কতটা তুচ্ছ। এই বিশাল ব্রহ্মাণ্ডের কাছে একজন সফল নায়িকা আর একটা হারিয়ে যাওয়া আলোর ফালির মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। এই মহাজাগতিক শূন্যতার বোধটা আসলেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আর এই হারিয়ে যাওয়ার পরেই আসে কবিতার একেবারে চূড়ান্ত এবং শেষ কাট। এরপর আর কোনো কথা নেই, কোনো দৃশ্য নেই, কোনো আলো নেই, শুধু একটা নিস্তব্ধ কালো পর্দা। আমরা যদি পুরো জার্নিটাকে আরেকবার খুব সংক্ষেপে ফিরে দেখি, তাহলে দেখতে পাবো একটা অদ্ভুত রেস বা দৌড়। শৈশবে সময় কম বলে শুরু হওয়া একটা দৌড়, যৌবনে নামের তাগিদে নিজেকে নিংড়ে দেওয়া, এরপর স্বপ্নের চূড়ায় উঠে নায়িকার স্বীকৃতি পাওয়া। কিন্তু সেই চূড়াটা ছিল একটা বরফের পাহাড়ের মতো, শীতল, নিঃসঙ্গ
আর প্রাণঘাতী। যার চূড়ান্ত পরিণতি হল দামি বিছানায় একটা পরিত্যক্ত লাশ আর কিছু দুর্বোধ্য সাংকেতিক চিহ্ন। এই আলোচনাটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। সাফল্যের যে প্রচলিত সংজ্ঞা সমাজ আমাদের সামনে দাঁড় করিয়ে রেখেছে তা কতটা ফাঁপা হতে পারে। আমরা সবাই যেন এক একটা অদৃশ্য চিত্রনাট্যের চরিত্র হয়ে দৌড়াচ্ছি। আমরা ভাবি আমরা নিজেরাই আমাদের জীবনের পরিচালক, কিন্তু বাস্তবে আমাদের এই ছুটে চলার পেছনে ইন্ধন যোগাচ্ছে এমন একটা সিস্টেম, যা শুধু আমাদের সাফল্যটুকু চায়, আমাদের ভেতরের মানুষটাকে নয়। এই কবিতাটি শুধু একজন ট্র্যাজিক নায়িকার গল্প নয়, বরং এটি আমাদের এই আধুনিক সময়েরই একটা ডার্ক মিরর বা অন্ধকার আয়না। আর এই আয়নার সামনে দাঁড়ালে একটা খুব অদ্ভুত এবং চিন্তায় ফেলে দেওয়ার মতো প্রশ্ন মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকে। যদি আমাদের পুরো জীবনটাই এমন একটা সিনেমার মতো হয় যা কোনো অদৃশ্য পরিচালকের নির্দেশে চলছে, আর যেখানে প্রতিটি অধ্যায়ের শেষে একটা নির্মম কাট শব্দ আমাদের জন্য ওত পেতে আছে, তবে এই চূড়ান্ত দৃশ্য শেষে মৃত্যুর ঠিক আগে যে রহস্যময় সাংকেতিক চিহ্নগুলো আমরা এই পৃথিবীতে পেছনে ফেলে যাই, তার আসল দর্শক আসলে কে? কে বুঝবে সেই চিহ্নগুলোর অর্থ? এই সমাজ, যারা আমাদের এই দৌড়ে নামতে বাধ্য করেছিল? নাকি সেই মহাশূন্যের অনন্ত অন্ধকার যেখানে আমরা সবাই একদিন হারিয়ে যাব? এ প্রশ্নের কোনো সহজ উত্তর হয়তো নেই। তবে এই রহস্যময় সাংকেতিক চিহ্নগুলোর মানে খোঁজার দায়ভার কার, তা নিয়ে ভাবার অবকাশ সবার জন্যই রয়ে গেল। এই গভীর আর অন্তর্দৃষ্টিমূলক জার্নিতে আজ আমরা একটা ছোট্ট ডকুমেন্টের ভেতর থেকে জীবনের এত বড় একটা ক্যানভাস উন্মোচন করলাম, যা সত্যি আমাদের প্রাত্যহিক জীবনের এই ইঁদুর দৌড় নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। তবে এই ভাবনাগুলো, এই শূন্যতা আর এই কাঠ শব্দটার প্রতিধ্বনি সবার মনের ভেতরে অনেকক্ষণ রয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিদায়।